তোমরা যারা কলকাতা থেকে 4 হুইলার বা বাইকে করে মায়াপুর আসতে চাইছো তারা মগরা ব্রিজ হয়ে আসাম রোড ধরে পৌঁছে যেতে পারো মায়াপুর। আর যারা এয়ারপোর্টের দিক থেকে আসতে চাইছো তারা কল্যাণী এক্সপ্রেসওয়ে ধরে পৌঁছে যেতে পারো মায়াপুর। কলকাতা থেকে মায়াপুরের দূরত্ব কিন্তু 130 কিলোমিটার। মায়াপুর যাত্রাপথের রাস্তা কিন্তু খুবই সুন্দর। যাত্রাপথে তোমরা গুগল ম্যাপের সাহায্য নিতে পারো। এইবার বলে দিই রেলপথে মায়াপুর কিভাবে আসবে। তোমরা যারা হাওড়া থেকে মায়াপুর আসতে চাইছো তারা সকাল 8টা বা 10টার কাটোয়া লোকাল ধরে পৌঁছে যাবে নবদ্বীপ ধাম। এই গাড়ির ভাড়া লাগে জনপ্রতি 20 টাকা আর সময় লাগে 2.5 ঘন্টা। শিয়ালদা থেকে সকালবেলা 6:55, 7:53 বা 9:35-এর কৃষ্ণনগর লোকাল ধরে তোমরা পৌঁছে যাবে কৃষ্ণনগর। ট্রেনের ভাড়া লাগে জনপ্রতি 20 টাকা আর সময় লাগে 2.5 থেকে 3 ঘন্টা। নবদ্বীপ ধাম স্টেশনের বাইরে থেকেই টোটো ধরে জনপ্রতি 10 টাকা ভাড়া দিয়ে তোমরা পৌঁছে যেতে পারবে বড়ালঘাট। আর এই বড়ালঘাট থেকেই লঞ্চ বা নৌকোর টিকিট কেটে লঞ্চ বা নৌকো চড়ে তোমরা পৌঁছে যেতে পারবে মায়াপুর। চলো যাই বড়ালঘাটের দিকে। নবদ্বীপ ধাম স্টেশন থেকে বড়ালঘাট যেতে টোটো করে লাগে 7 মিনিট। আমরা পৌঁছে গেলাম বড়ালঘাট। এখানে লঞ্চ বা নৌকোর টিকিট কাউন্টার থেকে তোমরা টিকিট কেটে নিয়ে লঞ্চ বা নৌকো চড়ে পৌঁছে যাবে মায়াপুর। 2 জন আর একটা বাইক। এখানে টিকিট পড়ে নৌকোয় জনপ্রতি 5 টাকা এবং লঞ্চে জনপ্রতি 10 টাকা। আমরা যেহেতু বাইক নিয়ে গেছিলাম তাই এখানে বাইকের টিকিট পড়েছিল 15 টাকা। নৌকো করে ঘাট পেরোতে সময় লাগে 10 মিনিট। আর এই সময়ে তোমরা দেখতে পাবে এক অপরূপ দৃশ্য। এখানেই কিন্তু ভাগীরথী এবং জলঙ্গি নদীর মিলনস্থল। দেখো 2 নদীর জলের রং কিন্তু আলাদা আলাদা। আমরা যারা শিয়ালদা থেকে কৃষ্ণনগর জংশনে নামলে তারা কৃষ্ণনগর জংশনের বাইরে থেকে টোটো বা অটো ধরে পৌঁছে যেতে পারবে হুলোর ঘাট। সেইখান থেকেই নৌকো পার হয়ে মায়াপুর ধাম। ঘাট থেকে বেরিয়েই আছে টোটো স্ট্যান্ড। আর এইখান থেকেই টোটো ধরে তোমরা পৌঁছে যেতে পারো মন্দিরের প্রধান প্রবেশদ্বারে।
এখান থেকে কিন্তু মন্দিরের দূরত্ব খুব বেশি না, তোমরা চাইলে পায়ে হেঁটেও যেতে পারো। যারা বাইক অথবা 4 হুইলার নিয়ে আসছো তারা কিন্তু 4 নম্বর গেট দিয়ে প্রবেশ করবে। এখানে বাইক এবং 4 হুইলার পার্কিংয়ের সুবিশাল ব্যবস্থা আছে। আমাদের বাইক পার্কিংয়ের চার্জ লেগেছিল সকাল থেকে রাত্রি 9টা অবধি 30 টাকা। এখানে 4 হুইলার পার্কিংয়ের চার্জ কিন্তু প্রতি 24 ঘন্টায় 100 টাকা। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটাই হচ্ছে ইস্কন মন্দিরের প্রধান প্রবেশদ্বার, এই যে গেট। এবার আমরা এখান দিয়ে ঢুকে ভিতরে যাব। মন্দিরে ঢুকেই তোমাদের যদি কোনো ওষুধের মেডিকেলের কোনো দরকার পড়ে তো গেটের মুখেই, মেন গেটের মুখেই দোকান আছে। মন্দিরে ঢুকেই প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কুপন কেটে নিতে হবে খাবারের জন্য। সামনেই আছে কুপন কাউন্টার, চলো দেখে নাও। প্রসাদের জন্য তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো টিকিট কাটতে পারো। যেমন এখানে আছে গদা ভবনের স্পেশাল প্রসাদ, যার মূল্য হচ্ছে 80 টাকা, নামহট্ট ভবনের প্রসাদ যার মূল্য হচ্ছে 50 টাকা, এবং খিচুড়ি প্রসাদ যার মূল্য হচ্ছে 40 টাকা। এই স্পেশাল প্রসাদের টিকিট কিন্তু তোমরা গদা ভবনের রিসেপশন থেকেও কাটতে পারবে। তো আমরা স্পেশাল প্রসাদের কুপন কাটলাম 80 টাকা করে। এটা চালু হবে হচ্ছে 1টা থেকে 2টো, আর এইটা গদা ভবনে খাওয়ানো। তো সকাল থেকে কিছু ব্রেকফাস্ট করা হয়নি, ব্রেকফাস্ট করতে যাচ্ছি, খুব জোর খিদে পেয়েছে। চলো দেখি ভেতরে কোথায় কি খাবার পাওয়া যায়। এখানে একটা ভেজ রেস্টুরেন্ট আছে, নাম হচ্ছে গোবিন্দাস। তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট, লাঞ্চ সবই করতে পারো। গোবিন্দাসে ব্রেকফাস্ট আমাদের করা হলো না, কারণ ব্রেকফাস্টের জন্য 10টা 45 অবধি গোবিন্দাস খোলা থাকে। মন্দির চত্বরের ভিতর থেকেই অন্য দোকান থেকে আমরা খেয়ে নিলাম ধোসা। মায়াপুরে ঘুরতে ঘুরতে যদি প্রচন্ড গরম লাগে, নাকি কৃষ্ণ মন্দিরের উল্টো দিকেই এরকম লাস্সির দোকান আছে, এখান থেকে লাস্সি কিনে তোমরা খেয়ে নিতে পারো। এখান থেকেই কিন্তু তোমরা মন্দিরের সমস্ত সময়ের তালিকা পেয়ে যাবে। আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ অখণ্ড হরিনাম সংকীর্তনের জায়গা। এখানে কিন্তু 24 ঘন্টা হরিনাম সংকীর্তন হয়। আমি এখন যে মন্দিরটির পিছনে দাঁড়িয়ে আছি এটা হলো ইস্কন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রীল প্রভুপাদজির পুষ্প সমাধি মন্দির। মানে যেহেতু এই মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি ক্যামেরা তো নিয়ে ভিতরে যেতে পারবো না, তাই আমি দেখে আসি আর এসে তোমাদের সাথে শেয়ার করি।
এই পুষ্প সমাধি মন্দিরে ঢুকতে কিন্তু কোনো রকম টিকিট লাগে না। ভিতরটা খুবই সুন্দর। তোমরা যদি মায়াপুর আসো অবশ্যই এর ভিতরটা কিন্তু একবার ভিজিট করো। প্রায় ৪,৫০০ একর জমির ওপরে গড়ে উঠেছে মায়াপুরের এই ইস্কন মন্দির। প্রায় ৫০ কিলোমিটার বিস্তৃত এই মন্দির চত্বর পুরোপুরি ঘুরে দেখতে সময় লাগবে ৩ দিন। এই পুষ্প সমাধি মন্দিরে ঢুকতে গেলে কিন্তু জুতো, ব্যাগ, মোবাইল ফোন কোনোটাই অ্যালাউ না। মন্দিরের ঠিক বাইরেই জুতো, ব্যাগ, মোবাইল ফোন জমা রেখে তোমরা এই মন্দিরের ভিতরে ঢুকতে পারবে। এই পুষ্প সমাধি মন্দিরের বাইরেই কিন্তু রয়েছে শ্রী ভগবদ গীতা ছাড়াও নানান ধরনের বই। তাছাড়া আছে শ্রীকৃষ্ণের ছবি এবং প্রসাদের ব্যবস্থা। তোমরা চাইলে এখান থেকে প্রসাদ কিনতে পারো। তো এখন আমরা যাব হচ্ছে গৌশালার দিকে। গৌশালা তোমরা টোটো করেও যেতে পারো, আবার গরুর গাড়ি করেও যেতে পারো, এছাড়া পায়ে হেঁটেও যেতে পারো। তো চলো দেখি টোটো কত টাকা ভাড়া নেয়। দাদা গৌশালা যাবে কত করে? দুজন। চল, ঠিক আছে চল। গোশালা যেতে চোখে পড়ল বিরাট লম্বা লাইন। এখানেই কিন্তু অন্নদান কমপ্লেক্সে 4 বেলা বিনামূল্যে প্রসাদ খাওয়ানো হয়। বন্ধুরা, তোমাদের একটা কথা জানিয়ে রাখি, 2023 সালের জানুয়ারি মাস থেকে কোনো কুপন ছাড়াই এখানে কিন্তু 4 বেলা প্রসাদ খাওয়ানো হচ্ছে। তো আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হলো মায়াপুর গৌশালা। মায়াপুর গৌশালা কিন্তু আমি মেন মন্দিরের ওখান থেকে টোটো নিয়েই এলাম। জনপ্রতি পড়লো আমাদের 15 টাকা করে, যেহেতু আমরা দুজন আছি, আর বেশি জন হলে ওটা 10 টাকা করে পড়বে। তো এবার ভিতরে যাব, দেখব। আমি যতদূর জানি এখানে কিন্তু 200-রও বেশি গরু আছে। চলো দেখি। গৌশালায় কিন্তু কিছু দোকান আছে যেখান থেকে তোমরা সমস্ত ডেয়ারি প্রোডাক্ট কিনতে পারবে, যেমন লস্যি, দই, বাটার, বিভিন্ন জিনিস কিন্তু এখানে বিক্রি হয়। আমাদের গৌশালা ঘোরা হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে ভোগ খেতে। প্রায় 1টা বেজে গেছে। এখন যাব কিন্তু আমরা গরুর গাড়িতে।
রবিবারের দুপুরবেলা মায়াপুরে ভোগ খাওয়ার লাইনটা একবার দেখে নাও। জন্মাষ্টমী, রাধাষ্টমী, চন্দনযাত্রা, রথযাত্রা, গৌর পূর্ণিমা ও দোল পূর্ণিমায় মন্দির সাজানো হয় দেখার মতো করে। আর এই সময় ভক্তদের সমাগম সব থেকে বেশি থাকে। খাবার জায়গায় দু রকমেরই ব্যবস্থা আছে। তোমরা চাইলে নিচে বসেও খেতে পারো, আবার টেবিল চেয়ারে বসেও খেতে পারো। ক্যাপিটাল ভবনের নকশা দ্বারা অনুপ্রাণিত। শ্রীল প্রভুপাদ 1976 সালের জুলাই মাসে মন্দিরের বাইরের শৈলীর বিষয়ে নিজের মনের কথা জানিয়েছিলেন। সেই অনুযায়ী গড়ে তোলা হচ্ছে এই মন্দিরটি। এই বৈদিক প্ল্যানেট রাধাকৃষ্ণ ও অষ্টসখীর বিগ্রহ। মায়াপুর কিন্তু বছরের যে কোনো সময়তেই আসা যায়। সারা বছরই কম বেশি ভক্তদের ভিড় এখানে লেগেই থাকে। বাজে এখন বিকেল 4টে, এখনো সুলভ প্রসাদের লাইন দেখো। প্রচুর মানুষ এখনো ভোগ খাওয়ার জন্য অপেক্ষা করছে। এবার আসি মায়াপুর এসে কোথায় থাকবে সেই প্রসঙ্গে। এটি হলো গদা ভবন। তোমরা চাইলে মায়াপুর এসে গদা ভবনের রিসেপশন থেকেই এখানকার রুম বুক করতে পারো। মায়াপুরের সমস্ত ভবনেরই রুম বুকিংয়ের কাজ কিন্তু গদা ভবনের রিসেপশন থেকে হয়। এছাড়া এখানে আছে কোচ বিল্ডিং। এই কোচ বিল্ডিং কিন্তু চন্দ্রোদয় মন্দিরের একদম পাশে। তোমাদের এটিএম যদি লাগে তো এটিএম ভেতরে আছে। এটিএম হচ্ছে চক্র ভবনের নিচেই হচ্ছে এটিএম আছে। এটি হলো চক্র ভবন। তোমরা চাইলে এখানে এসেও রুম বুক করতে পারো, অথবা মায়াপুরের ওয়েবসাইট থেকে অনলাইনেও রুম বুকিং করতে পারো। এটি হলো ঈশ্বরদান ভবন। এই ভবনগুলির ভাড়া সর্বনিম্ন 500 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত। তোমরা যারা মায়াপুর এসে একদম কম খরচে থাকতে চাইছো, তাদের জন্য কিন্তু এই গৌর নিতাই ধর্মশালা একদম আদর্শ। মাত্র 100 টাকাতেই তোমরা পেয়ে যাবে এখানে থাকার জায়গা। এছাড়াও কিন্তু ছাত্রদের কথা মাথায় রেখে এখানে তৈরি করা হয়েছে শ্রুতি ভবন। এখানে রয়েছে ছাত্রদের জন্য বিশেষ ছাড়। এই শ্রুতি ভবনটি কিন্তু গৌশালার একদম কাছে। ইস্কন মন্দির চত্বরের বাইরে কিন্তু রয়েছে বেশ কিছু দর্শনীয় জায়গা। তার মধ্যে কয়েকটা আজ তোমাদের ঘুরিয়ে দেখিয়ে দিই। এটি হলো সন্ত গৌরীয় মঠ।
দক্ষিণ ভারতীয় কায়দায় বানানো এই মন্দিরটি কিন্তু ভীষণই সুন্দর, কিন্তু ভিতরে ছবি তোলা নিষেধ, তাই ভিতরটা আমি তোমাদের দেখাতে পারলাম না। এটি হলো মদনমোহন মন্দির। এই মন্দিরের ভিতরেও কিন্তু ছবি তোলা নিষেধ। সামনে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন বৃন্দা মহারানী। এই মন্দিরটির নাম হলো শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ। এখানেই কিন্তু আছে শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড। এই জায়গাগুলিতে আসার জন্য কিন্তু তোমরা মায়াপুর মন্দিরের সামনে থেকেই টোটো পেয়ে যাবে। এই সমস্ত জায়গাগুলি ঘোরাতে টোটোর কিন্তু ভাড়া পড়বে 250 থেকে 350 টাকার মধ্যে। এটি হলো শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। তোমরা হয়তো অনেকেই বলবে তাহলে নবদ্বীপে ওনার কি? এই জন্মস্থান নিয়ে কিন্তু রয়েছে অনেক বিতর্ক, কিন্তু চলো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। ততক্ষণ ভালো থেকো আর বেড়াতে থাকো।